গত কয়েকদিন ধরে সূত্র মারফত যে খবরগুলো আমাদের কাছে আসছে তাতে একটা বিষয় স্পষ্ট, কিছু একটা ঘোট পাচ্ছে। জেনারেলদের মিটিং হচ্ছে বাংলাদেশে এবং সেটা ইউনূসকে না জানিয়েই। আর এখান থেকেই সব থেকে বড় যে প্রশ্নটা উঠে আসছে সেটা হচ্ছে, তাহলে এবার কি বাংলাদেশের সাধারণ মানুষই বা কি ভাবছেন? জেনারেলদের এই গোপন মিটিংয়ে কি অন্যরকম কোনো স্ট্র্যাটেজি, কোনো ছক কষা হচ্ছে? আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো যে যদি গোপন বৈঠক হয়ে থাকে কাদের সঙ্গে হচ্ছে সেই বৈঠক, স্ট্র্যাটেজিটা কি, কি ছক কষা হচ্ছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক শুভাশিস ব্যানার্জি এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমার সঙ্গে স্টুডিওতে। আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। হচ্ছেটা কি ভেতরে? জেনারেলদের একটা মিটিং হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে, আপনার কাছে কি খবর রয়েছে? দেখুন, জেনারেলদের মিটিং ইন জেনারেল হয় না, তো এটা একদমই স্পেশাল কোনো কারণে হতে পারে, কোনো একটা স্ট্র্যাটেজিক ফেলিয়ারে হতে পারে বা কোনো একটা স্ট্র্যাটেজিক ইমপ্লিমেন্টেশনের আগে হতে পারে। পয়েন্টটা জেনারেলদের মিটিংয়ের থেকেও কিছুটা ভয়ঙ্কর, যেটা দ্বিতীয় পয়েন্টটা তুমি তুললে তোমার প্রশ্নের মধ্যে, সেটা হলো সেই ব্যাপারে এই অ্যাডভাইজারি গভর্নমেন্ট বা ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে কতজন অবগত আছে। কারণ আমার কোথাও গিয়ে একটা মনে হচ্ছে যতজন অবগত থাকা উচিত বা দরকার বা প্রোটোকল, ততজনকে জানানো হচ্ছে না। কেন জানানো হচ্ছে না, এটা আমার কাছে একটা প্রশ্ন। আর যদি জানানো না হতেই পারে যে মিলিটারির নিজস্ব ইনভলভমেন্ট বা নিজস্ব কিছু ইন্টারনাল মিটিং, যদি ইন্টারনাল মিটিং হয় সেটা এতটা উঁচু লেয়ারের এতজনকে ইনভলভ করে হয় না। আর যদি ইন্টারনাল মিটিং ধরো না হয়ে এটা একটা খুব স্ট্র্যাটেজিক কিছু মিটিং হলো, তাহলে অবভিয়াসলি ইন্টারিম গভর্নমেন্টের পার্টিসিপেন্টস কারা ছিল? কারণ ইন্টারিম গভর্নমেন্ট খুব একটা ইনভাইটেড ছিল এই মিটিংয়ে, এরকম তো আমরা কিছুই তথ্য পাইনি বা যেটা আমরা জেনারেলি জানতে পারছি। তার মানে কিছু একটা ইন্ডিকেশন আছে অফ আ ফিউচারিস্টিক পয়েন্ট, যেটা খুবই কনফাইন্ড টু দ্য ফোর্সেস, মানে ফোর্স দ্বারা চালিত বা ফোর্স কিছু একটা করতে পারে আগামী দিনে, এমন কিছু একটা স্ট্র্যাটেজিক স্টেপ নেওয়া হতে পারে, তার একটা ইন্ডিকেশনের কিন্তু একটা হলেও ইঙ্গিত আমরা পাচ্ছি এখান থেকে। কিন্তু ছকটা কি আসল? তারা বর্ডারগুলো সিল করে দেওয়া হয়েছে বলেও আমরা খবর পাচ্ছি, তাহলে তারা কি করতে চলেছে? মিলিটারি কু হতে পারে কি? দেখো, আমি তোমাকে একটা কথা বলি, যে আমরা সবাই এরোপ্লেনে চলেছি, আমরা সবাই প্লেনে করে যাতায়াত করি। প্লেন যখন এয়ার পকেটে পড়ে না, একটা টার্বুলেন্সের মধ্যে থাকে। এবার এই টার্বুলেন্সটা না যদি একদম ল্যান্ডিং জোনের আগে হয়, তখন ল্যান্ড করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। বাংলাদেশ একটা পয়েন্ট অফ টাইমে গিয়ে একটা টপলিং করলো। টপলিং করার পিছনে যে ক্রাইটেরিয়াটা ছিল যে আমাদের যে প্রেজেন্ট গভর্নমেন্ট, সেটা আমাদের খুব একটা সুবিধাজনক না, খুব একটা পছন্দ হচ্ছে না, উই আর গোয়িং টু চেঞ্জ ইট ফর নাও। যারা এলো অ্যাডভাইজারিতে তারা বলল কি, আমরা এসে একটা ভোট করাবো, যে ভোটের এখন অবধি কোনো নামগন্ধ নেই। না, হতে পারে খুব তাড়াতাড়ি কিছু একটা করাবে, খুব তাড়াতাড়ি হলেও এই বছরের শেষে নয়। হ্যাঁ, মানে স্পেকুলেশন উড়িয়েই দিয়েছেন তিনি, বলেছেন আগে উন্নয়ন হবে। কি উন্নয়ন? ঘন্টার মাথায় উনি নিজেই জানেন। উন্নয়ন হবে এবং উন্নয়নের জন্য যে পলিসি মেকিং হবে তারও কোনো ইঙ্গিত এখন অবধি বিশ্ববাসী পায়নি, বাংলাদেশবাসী তো ভুলেই যান। দ্বিতীয় কথা হচ্ছে, খুব ইম্পর্ট্যান্ট একটা সাইড হচ্ছে, যদি আর্মি থেকে তৈরি করে আর্মি এ ধরনের জিনিস বারবার অবজার্ভ করতে থাকে, তাহলে আর্মিদের মধ্যে যে একটা রিবেল করার টেন্ডেন্সি, সেটা কিন্তু বাংলাদেশে কোনো নতুন জিনিস নয়। এবং সেই রিবেল করার টেন্ডেন্সিতে আমরা আগেও দেখেছি বাংলাদেশে গভর্নমেন্ট। কিন্তু এখানে একটা প্রশ্ন শুভাশিস দা, সেটা হচ্ছে যে বাংলাদেশ আর্মিটাকে কে কন্ট্রোল করছে? কারণ আমরা বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে আইএসআই এর চট ঢুকে গেছে বাংলাদেশি আর্মির মধ্যে, ক্যান্টনমেন্টে অফিস করেছে। দেখো, এটা তো বিরাট বড় অ্যালিগেশন, মানে ইট ইজ এ ইন্টারন্যাশনাল অ্যালিগেশন দ্যাট হ্যাজ টু বি প্রুভড। মানে বাংলাদেশ আর্মির ভিতরে যদি চর থেকে থাকে আর ইচ্ছাকৃত সেই চরকে অ্যালাউ করে থাকে বাংলাদেশ আর্মি, তার মানে তো বলতে হবে ইট ইজ অলরেডি ইন দ্য স্টেট অফ কু। মানে অলরেডি এমন একটা জিনিস চলছে আর্মির ভিতরে উইচ ইজ নট অ্যাকচুয়াল আর্মি। বারবার করে বলছেন ঢাকা ক্যান্টনমেন্টের ভেতর আইএসআই তাদের নিজের জায়গা নিয়ে অফিসিয়ালি। তো এই জিনিসটা হচ্ছে, মানে আমি বলবো অলরেডি ডিপ্লোম্যাটিক অসমোসিস হতে শুরু করেছে, মানে এক লেয়ার অন্য লেয়ারের সাথে মিশতে শুরু করেছে। এই জিনিসটা কিন্তু বাংলাদেশের ফিউচারের পক্ষে একটা ভয়ঙ্কর জিনিস, ভয়ঙ্কর। এবং যদি এটা হয়ে থাকে, তার মানে ধরেই নেওয়া যেতে পারে যে বাংলাদেশ আর্মি ইজ দ্য সেকেন্ড টুল আফটার মোহাম্মদ ইউনুস, যাকে অলরেডি ইন্টারন্যাশনাল কভার আপ ইউজ করতে শুরু করেছে। তবে এটা বলা বাহুল্য যে আইএসআই কতটা এখন নিজে সেফ জোনে আছে সেটার ব্যাপারে একটা ডাউট আছে। তার কারণটা হচ্ছে আফগানিস্তান বর্ডার থেকে যে প্রেশারগুলো আসছে, তাতে সেলফ সিকিউরিটি বা নিজের যে ইন্টারনাল সিকিউরিটি অফ পাকিস্তান, সেটাই কিন্তু একটা স্টেকে আছে এবং সেটাকে এখন
তারা মার্জিনালাইজ করবে নাকি তারা বাংলাদেশ পেনিট্রেশন নিয়ে বেশি ভাববে, সেটা তাদের ডিপ্লোম্যাটিক ডিসিশন, তাদের স্ট্র্যাটেজিক টক। যদিও আমার মনে হয় অ্যাট দিস পয়েন্ট অফ টাইম এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পেনিট্রেশন যদি করে থাকে তারা বাংলাদেশ আর্মির ভিতরে। বাংলাদেশ আর্মির ফিউচার, বাংলাদেশ আর্মির স্টেবিলিটির পক্ষে এটা ভয়ঙ্কর। দিস ইজ এ পয়জন। এমনকি কিছু কথা শোনাও যাচ্ছিল যে পাক আর্মি এসে নাকি বাংলাদেশ আর্মিকে ট্রেন করবে। দেখো, মিউচুয়াল ট্রেনিং যে কোনো মানে যে কোনো ডেকোরেটেড আর্মির মধ্যে হয়। ইন্ডিয়ান আর্মিও বহু আর্মিকে ট্রেন করে, বহু আর্মির দ্বারাও ইন্ডিয়ান আর্মি কিন্তু ট্রেনিং। তাই বলে পাকিস্তান আর্মি যারা সন্ত্রাসের আতুরঘর হিসেবে ইতিমধ্যেই সুবিদিত গোটা বিশ্বে। দেখো, তুমি যেরকম স্টুডেন্ট হবে তুমি তো ওরমই টিচার খুঁজে খুঁজে বার করবে না। বাংলাদেশ আজকের ডেটে দাঁড়িয়ে পলিসি লেভেলে বলো, তুমি ডিপ্লোম্যাটিক লেভেলে বলো, তুমি মিলিটারি লেভেলে বলো, ওরা এমন ধরনের পার্টনার্স খুঁজে বেড়াচ্ছে যারা গ্লোবালি প্রচণ্ড মানে ধিক্কারজনক পার্টনার্স। এমন এমন ফ্রেন্ডসদের তারা কথা বলছে, এমন এমন অ্যালাইসদের তারা কথা বলছে। ইভেন মোহাম্মদ ইউনূস একটা অর্গানাইজেশনের কথা বলছে যেটা অলরেডি কি বহু দেশে ব্যান, বহু দেশে তাদের ব্যাপারে প্রশ্নচিহ্ন আছে। পয়েন্টটা হচ্ছে তারা কি ধরনের অ্যালাই তৈরি করছে বা তারা কি ধরনের অ্যালাই মার্কেট থেকে খুঁজে বার করছে নিজেদের জন্য, এখান থেকে প্রমাণিত যে তারা কতটা গ্লোবাল ডিপ্লোমেসিকে বুঝছে। এবং আজকের ডেটে দাঁড়িয়ে এটা অবাক হবার কিছু নেই যে তারা যদি পাকিস্তান আর্মির সাথে অ্যালাই করে, কারণ কোনো ডেকোরেটেড আর্মি এই আনস্টেবল পজিশনে বাংলাদেশ আর্মিকে ট্রেন করতে যাবে না, কারণ ইন্টারন্যাশনাল তাদের উপরে চোখ আছে, নজর আছে। বাংলাদেশকে আগে পলিটিক্যালি স্টেবল হতে হবে। একটা জিনিস বোঝার চেষ্টা করো, আমি আগেও বলেছি, ক্রেশে যখন বাচ্চা থাকে মা বাবা থাকে না, তখন কিছু আন্টি থাকে, কিছু টিচার্স থাকে, কিছু গভর্নেন্স থাকে যারা তাদেরকে দেখাশুনো করে। কিন্তু ভুলে গেলে চলবে না, এই ক্রেশের বাচ্চাদের অরিজিনাল মা বাবা কিন্তু এরা নয়। তার মানে একটা ইলেক্টেড গভর্নমেন্ট অফ এ কান্ট্রি ইজ এ ইলেক্টেড গভর্নমেন্ট অফ এ কান্ট্রি। আর একটা গভর্নমেন্ট যদি ইলেক্টেড না হয়, ইন্টারিম থাকে, তার লিমিটেশন অফ ডিউটিজ আছে, তার এক্সিকিউশন মেথোডোলজি, দায়বদ্ধতা নেই। এটা সবথেকে বড় কথা যে জনগণের উপর কোনো দায়বদ্ধতা একদম। যা খুশি হতে এবং পারে। শুধুমাত্র এই যে আমি একটা জিনিস খুব অবাক লাগছে যেটা এক্ষুনি তুমি বললে মোহাম্মদ ইউনূসের কথা, গত 3-4 মাস ধরে যে ন্যারেটিভটা উনি সেট করছেন সেটা কিন্তু পুরোটাই হচ্ছে টক বেসড পলিটিক্স, মানে কথা। আমি মিডিয়ার সামনে এসে কথা বলবো, ওখানে গিয়ে কথা বলবো, সেখানে গিয়ে কথা বলবো। ওয়্যার ইজ দ্য পলিসি, ওয়্যার ইজ দ্য গাইডলাইন? আমি কাল কি করবে বাংলাদেশ, ভুলে যান ইন্ডিয়াকে, ভুলে যান বাকি লোকজনকে, ভুলে যান মিলিটারি কু, কালকে কি করবে এরা? কালকে বাংলাদেশের ইকোনমি কোথায় যাবে? ওয়্যার ইজ দ্য ইন্ডাস্ট্রিয়াল পলিসি? তারা কি আগামী দিনে আমরা করতে চাইছে? কালকেই আলোচনা করছিলাম যে একটা রিপোর্ট এসছে IMF এর, এবং সেখান থেকে বলা হচ্ছে যে গত কয়েক মাসে বাংলাদেশের অবস্থা তলানিতে গিয়ে ঠেকেছে। যে সমস্ত ইকোনমি, যে সব পভার্টি লেভেল অনেকটা কমিয়ে এনেছিলেন শেখ হাসিনা 23 সাল পর্যন্ত, সেটা তো ছেড়েই দিন, বেশ কিছু যেগুলো রপ্তানিমুখী যে শিল্প প্রতিষ্ঠান সেগুলো সমস্ত ধ্বংস হয়ে গিয়েছে। এমনকি আরও একটা অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে বিশ্বব্যাংক থেকে ঋণ নিয়েছেন, যেটা শেখ হাসিনার আমলে তিনি নিতে গিয়ে বারবার আলোচনা করেছেন, মিটিং করেছেন, সেটা অতি সহজেই মোহাম্মদ ইউনূস ঋণ নিয়ে ফেলছেন।